নদী সবসময়ই আমাদের কাছে রহস্যময়ী। শান্ত স্রোতের নিচে লুকিয়ে থাকে কত না গোপন কাহিনী। কিন্তু আপনি কি ভেবেছেন কখনো, নদীর অন্ধকার তলায় কি লুকিয়ে আছে? আজ আমি আপনাদের নিয়ে যাব এক ভয়ঙ্কর নদীর গভীরে, যেখানে মানুষের চোখে ধরা পড়েনি এমন এক অশুভ শক্তি ঘুমিয়ে আছে। সেখানে আছে মুক্তির জন্য ছটফট করা আত্মারা, আর আছে এক প্রাচীন তান্ত্রিকের অভিশপ্ত ছায়া। আমার সঙ্গে থাকুন এই ভয়ঙ্কর অভিযানে, আর জানুন, সত্যিই কি নদীর তলায় লুকিয়ে আছে মৃত্যু নাকি মুক্তি। আমি তখন মাত্র 20 বছর বয়সী। গ্রামের মানুষরা আমাকে নিয়ে হাসাহাসি করত, এই ছেলেটা সবসময় ভূতের খোঁজে বেড়ায়। কিন্তু আমি বিশ্বাস করতাম, প্রতিটি পুরনো গল্পের মধ্যে কিছু না কিছু সত্যি আছে। আমাদের গ্রাম দিয়ে একটা বড় নদী বয়ে গেছে, লোকজন তাকে বলে কালো জল নদী। নাম শুনলেই ভয় লাগে না? কালো রঙের মতো গভীর আর অন্ধকার জল, সূর্যের আলোতেও সেই নদীর তল দেখা যায় না। বৃদ্ধরা বলতো, এই নদীর তলায় আছে এক অভিশপ্ত রহস্য। কেউ নাকি গভীর রাতে সেখানে গেলে আর ফিরে আসে না। শুনে প্রথমে আমার হাসি পেয়েছিল, আরে এসব তো গ্রামের বুড়োদের বানানো গল্প। কিন্তু আমার ভুলটা খুব দ্রুতই বুঝতে পারলাম। সেদিন পূর্ণিমা রাত, চাঁদের আলো নদীর জলে ঝিকিমিকি করছিল। আমি একা হাঁটছিলাম নদীর ঘাটের দিকে। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব, গায়ে কাটা দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি বারবার পিছন ফিরে তাকালাম, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না। মিথ্যে, সবই মিথ্যে, নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম। কিন্তু হঠাৎ করেই জলের ভেতর থেকে একটা শব্দ এল, যেন কেউ শ্বাস নিচ্ছে জলের ভেতর থেকে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম, কে ওখানে? অন্ধকার নদী যেন আমার প্রশ্ন শুনেও উত্তর দিল না, বরং আরও গভীর নিস্তব্ধতা নেমে এল। পরের দিন আমি বৃদ্ধ মহেশ দাদুর কাছে গেলাম। উনি গ্রামে একমাত্র লোক যিনি নদীর ইতিহাস জানতেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদু, এই নদীর তলায় আসলে কি আছে? কেন সবাই এত ভয় পায়? দাদু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাবা, এই নদীতে একসময় ভয়ঙ্কর বলি দেওয়া হতো। অনেক বছর আগে জমিদাররা কালো জলের দেবীকে খুশি করতে তরুণী মেয়েদের নদীতে ডুবিয়ে দিত। সেই সব আত্মা আজও মুক্তি পায়নি, নদীর তলায় তারা বন্দী হয়ে আছে। আমি হেসে বললাম, আরে দাদু, এসব কেবলই লোককথা, ভূত বলে কিছু নেই। দাদু গম্ভীর মুখে তাকালেন, না বাবা, ভূত আছে। তুই যদি বিশ্বাস না করিস, তবে এক রাতে নদীর জলে ডুব দিয়ে দেখ, নিজের চোখে সব দেখতে পাবি। দাদুর কথা আমার মনে গভীর ছাপ ফেলল। আমি ঠিক করলাম, এবার সত্যিই নদীর তলায় নামব, আর আবিষ্কার করব এর ভয়ঙ্কর রহস্য। রাত 12টা, চারিদিক নিস্তব্ধ, শুধু নদীর জলের শব্দ শোনা যাচ্ছিল। আমি টর্চ নিয়ে নামলাম জলে। শীতল জল আমার শরীর কাঁপিয়ে তুলল। ধীরে ধীরে আমি ডুব দিলাম গভীরে। প্রথমে কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু টর্চের আলো ফেলতেই অবাক হয়ে গেলাম। অসংখ্য ভাঙা মূর্তি, পাথরের তৈরি অদ্ভুত আকৃতি ছড়িয়ে আছে নদীর তলায়। মনে হচ্ছিল এটা কোনো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। হঠাৎই আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম একটা মুখ, ফ্যাকাশে, শূন্য দৃষ্টি নিয়ে ভেসে আছে। আমি আতঙ্কে হাত পা ছুড়তে লাগলাম। জলের ভেতর থেকে সেই মুখ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল, তার চোখ দুটো যেন শূন্য গর্ত। মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, তবু মনে হচ্ছিল সে চিৎকার করছে, না, না, এটা স্বপ্ন হতে পারে না। আমি প্রাণপণে সাঁতার কেটে ওপরে উঠতে চাইলাম, কিন্তু যেন কেউ আমার পা ধরে টেনে নিচে নামাচ্ছে। আমি বুঝতে পারলাম, এটা কেবল একটা মুখ নয়, পুরো নদীর তল ভরা অসংখ্য আত্মায়। তারা সবাই হাত বাড়িয়ে আমাকে ডাকছে, আমাদের মুক্ত করো, আমাদের মুক্তি দাও। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, যেন তাদের কষ্ট আমার ভেতরে ঢুকে যাচ্ছে। আমি টর্চ ফেলে দিলাম। জলের গভীর অন্ধকার আমাকে পুরোপুরি গ্রাস করল। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত আওয়াজ কানে এল, তুই যদি একবার প্রতিজ্ঞা করিস, তবে আমরা তোর ক্ষতি করব না। আমি মরিয়া হয়ে মাথা নাড়লাম, হ্যাঁ, হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি, তোমাদের মুক্ত করার চেষ্টা করব। হঠাৎ যেন সব চাপ সরে গেল। আমার শরীর ভেসে উঠল ওপরে। আমি তীরের ঘাসে পড়ে হাঁপাতে লাগলাম। বুকের ভেতর ধুকপুক শব্দ হচ্ছিল। সেদিন রাতের পর আমার জীবন আর আগের মতো থাকলো না। আমি বারবার স্বপ্নে সেই মুখগুলো দেখতে পেলাম। ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে জলের দাগ, কখনো কখনো কাদা লেগে আছে। এটা কি সম্ভব? আমি তো বিছানা থেকে বেরি হইনি। গ্রামের লোকজন বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। তারা বলল, কালো জলের আত্মারা তোকে বেছে নিয়েছে, এখন তুই বাঁচবি না। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু পিছিয়ে এলাম না।
আমি জানতাম, যদি সত্যিই আত্মারা থাকে তবে তাদের মুক্ত করতে হবে, নইলে তারা আমাকে তাড়িয়ে বেড়াবে সারা জীবন। আমি আবার গেলাম নদীর তীরে। ঝড়ো হাওয়া বইছিল, আকাশে কালো মেঘ। মনে হচ্ছিল পুরো প্রকৃতি আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি তবু জলে নামলাম। হাত জোর করে বললাম, তোমরা এসো, আমি প্রস্তুত। হঠাৎ নদীর জল ভয়ঙ্করভাবে ঘূর্ণি তৈরি করল। মাঝ নদীতে ভেসে উঠল অদ্ভুত কালো ছায়া, এমন ছায়া আমি জীবনে দেখিনি। তার কণ্ঠস্বর কানে এলো, তুই প্রতিজ্ঞা করেছিলি, মনে আছে? আমাদের মুক্তি দে, না হলে তুইও চিরকাল আমাদের সঙ্গী হয়ে যাবি। আমি প্রাণপণে চিৎকার করলাম, আমি কিভাবে মুক্তি দেব? বলো আমাকে। ছায়াগুলো একসাথে গর্জে উঠল, আমাদের নাম উচ্চারণ করো, জমিদারের পাপের কথা সবাইকে জানাও, সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না। আমি সেই নামগুলো মনে রাখলাম, প্রতিটি নাম গ্রামে ছড়িয়ে দিলাম। জমিদারদের অভিশাপের ইতিহাস সবাই জানল। আমি ভেবেছিলাম আত্মাদের মুক্তি দিয়ে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে শেষটা তখনও আসেনি, বরং এটা ছিল আসল ভয়ের শুরু। রাতের ঘুম তখনও শান্ত ছিল না। প্রায় প্রতিদিনই এক অদ্ভুত স্বপ্নে ভেসে যেতাম, নিজেকে দেখতাম নদীর তলায় আটকে আছি, আর চারপাশে ভয়ঙ্কর অন্ধকার। কারো ছায়া ঘিরে ধরছে আমাকে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো মানসিক চাপ, কিন্তু একদিন সকালে উঠে দেখি আমার হাত পায়ে নীল দাগ, যেন কেউ শক্ত করে ধরে রেখেছিল আমাকে। আমি কেঁপে উঠলাম, না, এটা সাধারণ স্বপ্ন নয়। আমি আবার গেলাম মহেশ দাদুর কাছে। তার চোখ লাল হয়ে আছে, যেন তিনি আগে থেকেই সব জানতেন। কি হয়েছে দাদু? আত্মাদের তো আমি মুক্ত করলাম, কিন্তু কেন আজও আমি ভয় পাচ্ছি? দাদু গম্ভীর গলায় বললেন, বাবা, আত্মারা মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু নদীর তলায় আরও অশুভ কিছু আছে, যা মানুষকে নিজের দাস বানিয়ে রাখে। সেটাই এখন তোকে ডাকছে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে কি নদীটা শুধু আত্মাদের বন্দিশালা নয়, এর নিচে আরও কিছু লুকিয়ে আছে? দাদু দীর্ঘশ্বাস ফেললেন, হ্যাঁ বাবা, এই নদীর তলায় আছে অগ্নিকুণ্ড, প্রাচীন এক তান্ত্রিকের তৈরি শয়তানি আস্তানা। শত শত আত্মা ব্যবহার করে সে নিজের শক্তি বাড়িয়েছিল। তুই আত্মাদের মুক্ত করে দিয়েছিস, তাই সেই তান্ত্রিক শক্তি এখন তোকে চাইছে। সেদিন রাতে গ্রামের লোকজন আমাকে দেখতে এল। সবাই ভয় পাচ্ছিল। কেউ বলল, আমার গায়ে নাকি ছায়া নেমে এসেছে। আমি আয়নায় তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। চোখের ভেতর লালচে রং, ঠোঁট শুকনো, মুখটা ফ্যাকাশে। আমি তো নিজেকেই চিনতে পারছিলাম না। রাতে হঠাৎ দরজার বাইরে করা নাড়ার শব্দ হলো, ঠক ঠক ঠক। আমি চমকে উঠে বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। দরজা খুলতেই দেখলাম সামনে নদীর দিক থেকে আসা ঘন কুয়াশা। কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত মন্ত্রপাঠের